দীনেশ একজন গরিব চাষি। ওর পরিবারে ওর স্ত্রী সীমা আর তার 17 বছরের মেয়ে সিমরান আছে। ওরা তিনজনেই চাষ করেই নিজের সংসার চালায়, আর তাতেই ওরা আনন্দে রয়েছে। আমি বীজ আনতে যাচ্ছি, তোমরা ততক্ষণ গরুগুলোকে নিয়ে জমিতে পৌঁছো। সীমা আর সিমরান জমিতে পৌঁছে অপেক্ষা করতে থাকে, আর দীনেশ বীজ নিয়ে চলে আসে। দীনেশ এই বীজগুলোকে নিজের জমিতে পুঁততে শুরু করে। সীমা আর সিমরানও সেই কাজে তাকে সাহায্য করে। তখনই একটা লোক ওর জমির পাশ দিয়ে চলে যেতে থাকে আর দীনেশকে বকতে শুরু করে। তুমি এই নাবালিক বাচ্চাটাকে দিয়ে কেন কাজ করাচ্ছ? ওর তো এখন পড়াশোনা করার আর খেলা করার বয়স, তাই না? আরে ও আমার মেয়ে, আর নিজের জমিতেই কাজ করছে ও। তোমার মেয়ে হলে পরেও তুমি ওকে দিয়ে মজদুরি করাতে পারো না। এটা আইনত অপরাধ, আর তোমার তো এর জন্য জেলও হতে পারে। কাল থেকে নিজের মেয়েকে স্কুলে পাঠিও। আমি যদি ওকে আবার দেখি জমিতে কাজ করছে ও, তাহলে আমি তোমার নামে নালিশ করব। আর এমনিতেও আমি সরকারি বিভাগে চাকরি করি। ওই লোকটার কথা শোনার পরে দীনেশ ভয় পেয়ে যায় আর সিমরানকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। জমি অর্ধেক চষেই সে ওখান থেকে স্কুলে চলে যায় আর প্রিন্সিপালের সাথে দেখা করে। আমি আমার মেয়েকে এই স্কুলেতেই ভর্তি করাতে চাই। ঠিক আছে, অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আপনি 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়ে দিন, আমি আপনার মেয়ের অ্যাডমিশন করে দিচ্ছি। 20,000 টাকার কথা শোনার পরে দীনেশ একেবারে হতবাক হয়ে যায়। আপনি 1 সপ্তাহের মধ্যে ফিস জমা করুন, নয়তো অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। দীনেশ এটা চিন্তা করতে করতে নিজের জমির দিকে রওনা দেয় যে সে 1 সপ্তাহের মধ্যে 20,000 টাকা জোগাড় কোত্থেকে করবে। সে জমির ওখানে গিয়ে পৌঁছয়। কোথায় চলে গেছিলে হঠাৎ করে? আরে আমি স্কুলে সিমরানের অ্যাডমিশনের জন্য খোঁজ খবর নিতে গিয়েছিলাম। ওরা 20,000 চাইছে অ্যাডমিশন ফিস হিসেবে। কিন্তু আমরা এত টাকা কোত্থেকে আনবো? যা করতে হবে, কিন্তু মেয়েটাকে স্কুলে ভর্তি করাতেই হবে। আর এটা আমি জেলে যাবার ভয়ে বলছি না, বরং সিমরানের ভবিষ্যতের জন্যও তো এটাই ভালো হবে, তাই না? আর কতদিনও আমাদের সাথে জমিতে কাজ করবে। দীনেশ এখন টাকা রোজগার করার সমস্ত রকমের চেষ্টা করে। সে লোকেদের কাছে ধার চায়, কিন্তু সে গরিব থাকে বলে তাকে কেউ টাকা পয়সা ধার দেয় না। সে তার নিজের জমা করা সমস্ত টাকা পয়সা দেখে। এতে শুধুমাত্র 3,000 টাকাই আছে। দুটো দিন পার হয়ে গেল। যদি তাড়াতাড়ি পয়সা জোগাড় করতে না পারি, তাহলে আমার সিমরান এবছরেও স্কুলে পড়তে পারবে না। যখন দীনেশের কাছে আর কোনো পথ থাকে না, তখন সে তার বাড়ির সবজি বিক্রি করতে শুরু করে। কি করছো গো তুমি? শস্য বিক্রি করে দেবে, তাহলে আমরা খাবো কি? যদি আমরা না খেয়ে থাকলে পরেই আমার মেয়েটা স্কুলে যেতে পারে, তাহলে আমি না খেয়ে থাকার জন্য একেবারে তৈরি। দীনেশ নিজের বাড়ির সমস্ত জিনিস বিক্রি করে দেয় আর সেখান থেকে পাওয়া পয়সা দিয়ে সিমরানের স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। আর এই আনন্দের খবরটা বাড়িতে এসে সবাইকে শুনিয়ে দেয়। আরে ভর্তি হয়ে গেছে, এখন কাল থেকে আমার মেয়ে স্কুলে যাবে আর পড়াশোনা করে একটা ভালো কাজ করবে। পরের দিন থেকে সিমরান স্কুলে যায়, কিন্তু যেই সে স্কুলে গিয়ে পৌঁছয়, ওই দেখো, মেয়েটা কিরকম নোংরা কাপড় পরেছে। ছি, ওকে দেখে তো কোথা থেকে স্টুডেন্ট মনে হচ্ছে না। ওকে দেখার পর এরকম মনে হচ্ছে যেন ও চাষবাস করার কোনো মজদুর হবে। সিমরান সেই একই ফাটা জামা, যে জামাতে অনেক মাটি লেগে রয়েছে, আর সেটা পরেই সে নিজের বাবার সাথে জমিতে চাষ করতে যেত। তুমি আমাদের সাথে বসবে না, তোমার কাপড় থেকে নোংরা গন্ধ আসছে, গিয়ে অন্য কোথাও বসে পড়ো। স্টুডেন্টদের এই কথাটা শোনার পরে সিমরানের খুবই খারাপ লাগে, আর সে গিয়ে পেছনের লাস্ট বেঞ্চে বসে পড়ে। ওর চোখে জল থাকে, কিন্তু সে তার নিজের চোখের জল লুকানোর চেষ্টা করে। স্কুলের ছুটি হবার পরে একটি মোটি মেয়ে সিমরানের কাছে আসে। তোমার কাছে স্কুল ড্রেস নেই না, সেই জন্য সবাই তোমার থেকে দূরে যাচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে আমার পুরনো ড্রেস আছে, সেই ড্রেসটা আমি তোমার জন্য নিয়ে আসবো। সিমরান মনে করে যে ওই মেয়েটা ওর সাথে ঠাট্টা করছে। কারোর কথার উপরে বেশি ধ্যান দিও না। যখন আমি শুরুতে এসেছিলাম, তখন মোটা হওয়ার কারণে সবাই আমাকে দেখে ঠাট্টা করত। তখন আমিও খুব কেঁদেছিলাম। জানো এরা আমাকে কি বলে ডাকতো? কি বলতো? মোটা ষাঁড়। দেখলে, তোমার মুঠি
ঠিক করে দিলাম না? এখন বাড়ি যাও, কাল আমি তোমার জন্য ড্রেস নিয়ে আসবো। আর ওরা দুজন নিজের নিজের বাড়ির জন্য রওনা দেয়। সিমরানের এখন খুব ভালো লাগে। ও বেশ আনন্দ পেয়েছিল যে ওর একটা ভালো বন্ধু সে পেয়েছে। সিমরান আনন্দের সাথে বাড়ি যায় আর নিজের বন্ধুর ব্যাপারে নিজের মাকে বলে। সীমা আর দীনেশও খুব খুশি যে সিমরান অন্য বাচ্চাদের সাথে মিশতে শিখে গেছে আর ওর একটা বন্ধুও হয়ে গেছে। পরের দিন সিমরান যখন স্কুলে যায় তখন সেই মোটা মেয়েটা ওর আগে থেকেই ওর জন্য ড্রেসটা নিয়ে পৌঁছে দাঁড়িয়েছিল। এই নাও, ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসো। সিমরান ড্রেস চেঞ্জ করে আসে, কিন্তু এই ড্রেসটা ওর ওপর একটু বেশি বড়ই লাগছিল আর তার সাথে ওই ড্রেসের অনেক জায়গাতে ইঁদুরে কেটে দিয়েছিল, যার ফলে ওই ড্রেসটার অনেক জায়গাতেই ফুটো হয়ে গিয়েছিল। বাকি স্টুডেন্টরা তা দেখে ওকে নিয়ে ঠাট্টা করছিল। ওই দেখো, ওই মেয়েটা কত লুজ কাপড় পরেছে আর কাপড়ে ছেদও হয়ে গেছে। হ্যাঁ, এই ছিদ্রগুলো দেখে তো মনে হচ্ছে যেন ইঁদুররা কাপড়গুলো কেটে ফেলেছিল। ওই মোটা মেয়েটাও ওদেরই মাঝে দাঁড়িয়েছিল। এটা দেখার পরে সিমরান এটা ভাবে যে সে ইচ্ছে করে সিমরানকে এই বাজে ড্রেসটা দিয়েছে যাতে স্টুডেন্টরা ওকে নিয়ে ঠাট্টা করতে পারে। সিমরান কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আমি তো কারোর কিছু খারাপ করিনি, সবাই আমার ঠাট্টা কেন করছে? কিন্তু এই কথাটা আমি বাড়িতে বলবো না, নয়তো মা বাবার খুব কষ্ট হবে। এখন সিমরানকে নিয়ে সবাই মজা করবে বলে এই ভয়ে সে আর স্কুলে যায় না। সে সকালে বাড়ি থেকে তো বেরোয় কিন্তু স্কুলে যায় না। আর 1 মাস পর্যন্ত এভাবেই চলতে থাকে। এর ফলে প্রিন্সিপাল সিমরানের স্কুল থেকে নামটা কেটে দেয়। যখন এই কথাটা দীনেশ জানতে পারে তখন সে সিমরানকে প্রচণ্ড বকা দেয়। তুমি কি জানো, তোমাকে ভর্তি করার জন্য আমরা বাড়ির মালপত্র পর্যন্ত বিক্রি করি, আর তুমি স্কুল যাওয়ার বদলে রাস্তায় সময় নষ্ট করতে তুমি। তুমি তো বলছিলে স্কুলে তোমার একটা ভালো বন্ধু হয়েছে, তাহলে কি হলো? এইসব কেন করলে? সিমরান সমস্ত কথা তাদেরকে বলে দেয় যে ওর জামায় ফুটো থাকার কারণে বাচ্চারা ওকে নিয়ে কিরকম মজা করত, আর সেই ভয়ে সে স্কুলে যাওয়া একেবারেই বন্ধ করে দেয়। এই কথা শোনার পরে ওরা তিনজনই কাঁদতে শুরু করে। আরে কান্নাকাটি করলে সব ঠিক হবে না, আমাদেরকে আবার ভর্তি করার জন্য টাকা জোগাড় করতে হবে। আর স্কুলের জন্য ড্রেসও। তুমি টাকার কথা ভাবো, আমি ড্রেসের ব্যবস্থা করছি। দীনেশের কাছে এখন বিক্রি করার জন্য না তো মালপত্র ছিল, সেই জন্য সে এখন জমির অর্ধেক অংশ বাধা দিয়ে দেয় আর সেখান থেকে পাওয়া পয়সা দিয়ে সিমরানকে আবার স্কুলে ভর্তি করায়। সীমাও সারা দিন রাত পরিশ্রম করে ঘাস বুনে বুনে সিমরানের জন্য স্কুল ড্রেস আর স্কুল ব্যাগ তৈরি করে দেয়। সিমরান ঘাসের স্কুল ড্রেস পরে আর ঘাসের তৈরি ব্যাগ নিয়ে স্কুলে যায়, কিন্তু তা সত্ত্বেও স্টুডেন্টরা সিমরানকে নিয়ে ঠাট্টা করে। তবে এইবারে সিমরান কারুর কোনো কথায় কান দেয় না আর মন দিয়ে পড়াশোনা করে। তারপর সিমরান বলে, আমার বাবা আমার লেখাপড়ার জন্য ক্ষেত পর্যন্ত বন্ধক রেখেছেন। আমি এক্সামে ভালো মার্কস এনে বাবাকে খুশি করে দেব। এক্সামের রেজাল্ট আসে আর সিমরান পুরো ক্লাসে প্রথম হয়। যে স্টুডেন্টগুলো ওর জামা ফুটো থাকার কারণে ওকে নিয়ে ঠাট্টা করত তারা সবাই তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাদের ক্ষমা করে দাও সিমরান, আমাদের মনে হতো যে শুধু নতুন কাপড় পরেই পড়াশোনা করা যায়, কিন্তু তুমি তো ফাটা কাপড় পরেও ক্লাসে টপ করেছো। আচ্ছা, ম্যাথসে আমাদের কিছু ডাউটস আছে, ওগুলো ক্লিয়ার করতে হেল্প করবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। ক্লাসে টপ করার কারণে সিমরান স্কলারশিপ পেয়ে যায়, যার মধ্যে ওর স্কুলের ফিস তো বাদ চলেই যায় আর তার সাথে স্কুল ড্রেস আর কিছু নতুন বইও সে পেয়ে যায়। এটা দেখার পরে দীনেশ আর সীমা খুবই খুশি হয়। আমার মা তো কামাল করে দিয়েছে, জমিটা যে বাধা দিয়েছি এখন আমার সে নিয়ে কোনো চিন্তা নেই। এখন তো কাল থেকে তুমি নতুন ড্রেস পরে স্কুলে যাবে। না মা, আমি তোমার বানানো এই ঘাসের ড্রেসই পছন্দ। এই ড্রেস পরেই তো আমি ক্লাসে টপ করেছিলাম, আর এই ড্রেস পরেই আমি আগের পড়াশোনা করব। সিমরান ঘাসের ড্রেস পরেই আবার স্কুলে যায় আর এখন সে আরো বেশি পরিশ্রম করে আর এর পরেও প্রতিটা ক্লাসে সে টপ করে। সিমরান কলেজ থেকেই প্লেসমেন্ট পেয়ে যায় আর সে তার জবের প্রথম রোজগার নিজের বাবা দীনেশকে দিয়ে দেয়। এই নিন বাবা, আজ আমার ফার্স্ট স্যালারি এসেছে। আজকে আমি তোমাকে নিয়ে খুব গর্ব করতে পারি।
আমি আজ যাই হয়েছি আপনার আর মায়ের ভালোবাসা আর সাপোর্টের জন্যেই। সবাই খুব খুশি হয় আর আনন্দে দিন কাটায়।